ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টেন্সের পার্ট 3। আগের পার্টগুলোতে আমরা টেন্সকে চিনতে শিখেছি এবং প্রুফ সহ শিখেছি যে টেন্সের নিয়ম কেন এরকম এসেছে। আজকে আমরা এই পার্ট 3তে বেসিক্যালি শিখব যে কি করে টেন্সগুলোকে করতে হয়। অর্থাৎ আমরা হয়তো টেন্সের নিয়ম সব জানি, যেরকম তুমি রুলস সব জানো, তারপরেও তোমার সাথে কি হয়, পরীক্ষা হলে বারবার স্ক্যাম হয়ে যায়। তুমি পরীক্ষা হলে কি হয়ে যায়, পরীক্ষা হলে তোমার বারবার কনফিউশন হয়ে যায়। কেন? যখনই এই ধরনের কোনো কোশ্চেন তোমার সামনে থাকে। কোশ্চেনটা কি? দ্য জার্নালিস্ট ড্যাশ এবং ব্র্যাকেটে আছে মিট হ্যাড মেট মেট দ্য চিফ মিনিস্টার ইয়েস্টারডে। আর তোমাকে টিচার বলে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বিশেষ করে এই ধরনের কোশ্চেন বোর্ডের পরীক্ষাতে প্রচুর দেখতে পাওয়া যায়। তুমি বুঝে উঠতে পারো না যে এখানে কোন টেন্স বসবে। আজকে আমি তোমাদেরকে কিছু ছোট ছোট ওয়ার্ড শিখিয়ে দেবো, যেই পার্টিকুলার ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সটা নির্দিষ্ট একটা টেন্সকে ডিনোট করে। আজকে হচ্ছে সেই চোর ধরা শেখাবো, আর তুমি হবে আজকে এখানে ডিটেকটিভ। যেরকম এই সেন্টেন্সে কি আছে, এই সেন্টেন্সে ইয়েস্টারডে কথাটা আছে, আর এই ইয়েস্টারডে কথাটা সবসময় পাস্ট সিম্পল টেন্সকে ডিনোট করে। অর্থাৎ যখনই কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে কথাটা থাকবে 95% থেকে 99% সময় এই ইয়েস্টারডে কথাটা পাস্ট সিম্পল টেন্সকে ডিনোট করবে। তো এইখানে উত্তরটা হচ্ছে মেট, কারণ পাস্ট সিম্পল টেন্সে কি ব্যবহার করা হয়, ভি টু ব্যবহার করা হয়, আর মেট হচ্ছে এখানে ভি টু। ঠিক কি করে করলাম বা কি কি সেই ওয়ার্ড, সেটা জানার জন্য আজকে আমাদের লেসন এখন শুরু হচ্ছে। মন দিয়ে পুরো ভিডিওটাকে দেখো, এবং যেরকম করে আমার পিপিটিতে লেখা আছে ঠিক একই রকমভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমাদের খাতাতে নোট করে নিতে পারো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই যে নোটগুলো বানানো থাকলে তোমাকে আর আলাদা করে কোনো টিচারের কাছে পড়তে হবে না, কিছু করতে হবে না, তুমি অটোমেটিক্যালি জেনে যাবে। সবার প্রথম কি? সবার প্রথম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে আমরা আবার প্রেজেন্ট ইনডিফিনাইটও বলা হয়ে থাকে। এর স্ট্রাকচারটা কিরকম স্যার? সাবজেক্ট ভি1 অথবা ভি5, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেটা আমরা এর আগের সেন্টেন্সগুলোতে জেনে গেছি। এবং যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ ফর্ম অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন লিখে থাকি, অর্থাৎ লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া এরকম অবস্থায় থাকে, তাহলে সর্বপ্রথম ডু অথবা ডাজ বসে, তারপরে সাবজেক্ট বসে, এবং ডু ডাজ এর পরে যেহেতু অলওয়েজ ভি1 ব্যবহার করতে হয় তাই ভি1 বসে, এবং লাস্টে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে একটা জিজ্ঞাসা চিহ্ন বসে। এটা হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচার, যেটা আমাদের আগে অলরেডি হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে ভিজিট করো, ওখানে ভিডিওগুলো দেওয়া আছে, পুরো ভিডিওটা দেখতে পাবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, শি স্টাডিজ ইন আ ভিলেজ। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এখানে স্টাডিজ ভি5 ব্যবহার করা হয়েছে, কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। এবং এটাকে যখন আমি নেগেটিভ করেছি তখন কি করেছি, ডাজ ব্যবহার করেছি। স্যার কেন ডু ব্যবহার করলেন না? কারণ এখানে এস বাই এস যুক্ত করা আছে, তাই এখানে ডু এর সাথে এস বাই এস যুক্ত করে এর পরে যে ভার্বটা আছে সেটাকে ভি1 করা হয়েছে। ওকে, এই পুরো জিনিসটা এখনো পর্যন্ত যতটা কথা বললাম, এই পুরোটাই হচ্ছে আগের পার্টে করানো বিষয়, যেটা তোমরা না জানলে একবার দেখে নেবে। এবং আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে পড়াশোনা শুরু হচ্ছে। খুব ভালো করে ভিডিওটাকে দেখো, ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে, পুরো টপিক ক্লিয়ার। সব ভুলে যাও ভাই, তুমি এতদিন যা যা পড়েছো, যা করেছো, টিচার যা যা শিখিয়েছে 2 মিনিটের জন্য সব ভুলে যাও, এবং চেষ্টা করো এই ভিডিওটাতে পুরো কনসেন্ট্রেট করতে। সবার প্রথম দেখো কি আছে, 1 নম্বর রুলস আমাদেরকে বলে, রুলস নাম্বার 1 আমাদেরকে কি বলে, যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট থাকে, অর্থাৎ যেটাকে আমরা চিরসত্য ঘটনা, বাংলাতে কি বলা হয়, চির সত্য ঘটনা থাকে, এই ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। তাহলে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট হয় বা কোনো চিরসত্য ঘটনা হয়, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি। কিরকম? এক্সাম্পল নাম্বার 1-এ দেখো, দেখা আছে ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি। আর তোমাকে টিচার বলবে যে সঠিক টেন্সটা ব্যবহার করো। ভালো করে শোনো, জল ফ্রিজ হয় 0 ডিগ্রিতে, আর এটা তো চিরসত্য ঘটনা। আর তোমার বাড়ির ফ্রিজে যদি এটা 0 ডিগ্রিতে হয়, আমার বাড়িতেও 0 ডিগ্রিতে ফ্রিজ হবে, এবং পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ওখানেই 0 ডিগ্রিতে জল ফ্রিজ হয়। তার মানে এটা একটা চিরসত্য ঘটনা। তো এইখানে হবে হচ্ছে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি। ব্যাস, তুমি যখন এইটুকু করে দেবে, টিচার তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে। আমাদের কাজ হচ্ছে এটাই, যদি কোনো সেন্টেন্স যেটা দেখি চিরসত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট, সেটাকে আমরা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো। এখানে দেখো আরেকটা এক্সাম্পল আমি নিয়ে এসেছি, কি লেখা আছে, ইন অ্যানসিয়েন্ট টাইম, অতীতের সময়
পিপল লোকজন বিলিভ দ্যাট বিশ্বাস করতো যে দ্য সান মুভড অ্যারাউন্ড দ্য সান সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘুরতো। তুমি বলবে স্যার এখানে মুভড কেন করলেন, এটা তো ভি টু। আপনি বলেছেন যে কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট বা ট্রুথ সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আমি কি বলেছি অ্যানসিয়েন্ট পিপল বিলিভড বিশ্বাস করতো, এখন আর করে না। এটা তো ভুল কথা। এখন কি সান মুভড অ্যারাউন্ড দ্য আর্থ হবে? এটা সান হবে না, এটা হবে হচ্ছে আর্থ। দ্য সান মুভড অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবী কি দ্য সান কি মুভ করে পৃথিবীর চারপাশে? না, শান্ত স্থির। তো এটা তো আগের একটা মানুষের বিশ্বাস ছিল, বিলিভ ছিল, যেটা আজকে প্রমাণ হয়ে গেছে যে এই বিলিভটা ভুল। তো এই সেন্টেন্সটা না একদম কারেক্ট। আমরা শুধু সেইটুকুকেই প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবো যেটা বর্তমানেও প্রযোজ্য, বর্তমানেও সত্য, আগামী দিনেও সত্যই থাকবে। বাট অতীতের কোনো ভাবনা চিন্তা, কোনো বিলিভ, সেগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো না। তার মানে এই প্রথম নিয়মটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। রুল নাম্বার 2 দেখো কি বলছে। রুল নাম্বার 2 বলছে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন অথবা রিপিটেড অ্যাকশন, অর্থাৎ যেই কাজগুলো আমরা বারবার হ্যাবিট অনুসারে করি বা বারবার রিপিটে করি, কখন না প্রেজেন্টে, বর্তমানে, তখন আমরা অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। তার মানে কি যদি কোনো সেন্টেন্সে ইউজুয়ালি কথা থাকে, সাধারণত, ডেইলি, অফটেন, সেলডম, জেনারেলি, স্কার্সলি, হার্ডলি, রেগুলারলি, এভরি, এবং এই এভরির পর যে কোনো কিছু থাকতে পারে। এভরির পর থাকতে পারে এভরি ডে, এভরি উইক, এভরি নাইট, এভরি ইয়ার, এই ধরনের যাই থাকুক, আমরা কি করব, ওই সেন্টেন্সগুলোকে সব সময় প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবো। অর্থাৎ এই ধরনের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি কোনো হ্যাবিটকে বোঝায়, কোনো রিপিটেড অ্যাকশনকে বোঝায় বর্তমানের, তখন আমরা এগুলোকে 100% কি করব, প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো, যদি এরকমটা হয়। এবং এখানে একটা টিপস বলে দিই, এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো অলওয়েজ মেন ভার্বের আগে বসে। অলওয়েজ কখন বসে না, মেন ভার্বের আগে বসে। এছাড়া অথবা যদি কোনো সেন্টেন্সে টাইম থাকে, মানে কিরকম টাইম, ওয়ান্স আ, টোয়াইস আ, ট্রাইস আ, ডে, মান্থ, উইক, ইয়ার, ইভিনিং। ধরো তোমাকে ডক্টর লিখে দিয়েছে টোয়াইস আ ডে, অর্থাৎ দিনে দুবার করে তুমি ওষুধ খাবে। ডক্টর লিখে দেয় না খামের ভিতরে ওষুধে, যে এরকম একটা খাম থাকে, তাতে দেখবে লিখে দেবে টোয়াইস আ ডে। অথবা যে কোনো মেডিসিনের পিছনে দেখবে ডেসক্রিপশনে লেখা থাকে যে টোয়াইস আ ডে বা ওয়ান্স আ ডে, দিনে একবার করে, দিনে দুবার করে। তো এইগুলোও আমাদের না কোথাও ঘুরিয়ে ফিরিয়ে কোনো হ্যাবিটকে বোঝাচ্ছে, কোনো অ্যাকশনকে, রিপিটেড অ্যাকশনকে বোঝাচ্ছে, যে দিনে দুবার করে বা দিনে একবার করে, সপ্তাহে একবার করে, মাসে একবার করে, বছরে একবার করে। এই যে যখনই এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলোও আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে। খাতাতে এইটাকে খুব ভালো করে নোট করে রাখো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এই যে স্লাইডটা, এই স্লাইডটা থেকে কোশ্চেন হয়, এবং এই স্লাইডের উপর বেস করে আমরা কিছু প্র্যাকটিস করে নিই যে স্যার কিরকম কোশ্চেন হয়। দেখো, মাই ফাদার ইজ টেকিং টি টোয়াইস আ ডে। তুমি কি বলবে, এই দেখো স্যার টোয়াইস আ ডে আছে, রাইট? স্যার আপনি কি বলেছেন, আপনি বলেছেন যদি এই সেন্টেন্সটা এরকম থাকে, তাহলে আমরা এটাকে কি করব, সবসময় প্রেজেন্ট সিম্পলে করে দেবো। কিন্তু এখানে কি প্রেজেন্ট সিম্পল আছে? তুমি বলবে না স্যার এখানে তো প্রেজেন্ট সিম্পল নেই, তার মানে এই সেন্টেন্সটা রং আছে। আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্সটাকে প্রেজেন্ট সিম্পলে, মাই ফাদার টেক্স, মাই ফাদার টেক্স টি টোয়াইস আ ডে, আমার বাবা কি করে, চা খায় টোয়াইস আ ডে, দিনে দুবার করে। হয়ে গেল। তো এইখানে একটা সেন্টেন্স দেখো তোমাকে দিয়েছে, দ্য টিচার সেলডম ভিজিট, সরি, শি সেলডম ভিজিট মাই ফার্ম। এখানে সেলডম মানে কখনো সখনো, এই সেলডম ওয়ার্ডটা কি করছে, সেলডম ওয়ার্ডটা তোমাকে ডিনোট করে দিচ্ছে, বোঝাচ্ছে যে বাবু এই সেন্টেন্সটাকে আমাকে না প্রেজেন্ট সিম্পলে রাখতে হবে। তাহলে তুমি এখানে কি করবে, শি ভিজিটস হবে। পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন গুলো আসবে। তোমার কাজ হচ্ছে শুধু এই ওয়ার্ড গুলোকে চিনে বের করা, যে কোথায় টোয়াইসে আছে, কোথায় সেলডম আছে, কোথায় রেয়ারলি আছে, কোথায় হার্ডলি আছে, এই ধরনের জিনিসগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে। রুল নাম্বার 3 কি বলে, রুল নাম্বার 3 বলে যদি কোনো ফিক্সড অ্যাকশন
ইন ফিউচার, ফিউচারের কোনো ফিক্সড অ্যাকশন আমরা কি করব, চাইলে ওটাকে ফিউচার সিম্পলও লিখতে পারি, আমরা চাইলে আবার ওটাকে প্রেজেন্ট সিম্পলেও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কথা। অর্থাৎ ফিউচারে হবে এরকম যে কোনো জিনিস, যেটা ফিক্সড 100% হবেই হবে, সেটাকে আমরা চাইলে প্রেজেন্ট সিম্পলেও লিখতে পারি, আবার ফিউচার সিম্পলেও লিখতে পারি। কোশ্চেন হচ্ছে স্যার ফিক্সড ডিসিশন কি কি? দেখো আমি লিখে দিচ্ছি ফিক্সড ডিসিশন কি কি। ফিক্সড ডিসিশন তিনটে। একটা কি, কোর্ট ডিসিশন, যদি কোর্ট কোনো ডিসিশন নেয়। 2 নাম্বার কি, গভর্নমেন্ট ডিসিশন, গভর্নমেন্টের নেওয়া কোনো ডিসিশন। এবং 3 নাম্বার কি, অথরিটির নেওয়া কোনো ডিসিশন। কোর্ট ডিসিশন মানে কি, ধরো আজকে কোর্ট নির্দেশ দিল যে এই কাজটাকে করতেই হবে, তো কোর্টের নির্দেশ শিরোধার্য, তো ওটাকে করতেই হবে, রাইট। এবং ধরে নাও কোনো গভর্নমেন্ট এসে হঠাৎ করে বলল কালকে থেকে আবার নতুন 500 টাকার নোট বাতিল, এবং আবার তোমাকে লাইনে দাঁড়াতে হবে। এবার তুমি ভাবো তোমার ইচ্ছা থাকুক বা তোমার ইচ্ছা না থাকুক, তোমাকে কিন্তু আবার সেম তোমার ওই 500 টাকাগুলোকে নিয়ে লাইনে দাঁড়াতেই হবে। 100%। এখানে গভর্নমেন্ট ডিসিশন, এটা ফিক্সড ডিসিশন। আর কালকে থেকে তুমি হাজার কান্নাকাটি করো, চিৎকার করো, রাস্তায় গড়াগড়ি খাও, যাই পারো করো, তোমাকে কিন্তু নোটগুলোকে চেঞ্জ করতে যেতেই হবে। অথরিটি ডিসিশন মানে কি, অথরিটি মানে এর ভিতরে সবকিছু পড়ে, স্কুল কলেজ হসপিটাল এগুলো সবই হচ্ছে কোনো না কোনো অথরিটির আন্ডারে আছে। ধরো তোমার স্কুল কালকে বলে দিল যে আগামীকাল আমাদের স্কুল ছুটি থাকবে, আর তুমি চাইছিলে যে কালকে স্কুলে যেতে, তুমি হাজার কান্নাকাটি করে নাও, স্কুলের দেওয়ালে গিয়ে মাথা ঠোকো, স্কুল তোমার জন্য কিছুতেই খুলবে না, স্কুল বন্ধ, তার মানে স্কুল সবার জন্যই বন্ধ। তো এই ডিসিশনগুলো না 100% ফিক্সড হয়, অর্থাৎ কোর্টের কোনো ডিসিশন, গভর্নমেন্টের নেওয়া কোনো ডিসিশন, অথবা অথরিটি নেওয়ার কোনো ডিসিশন। আচ্ছা তাহলে স্যার নন ফিক্সড ডিসিশন কি? নন ফিক্সড ডিসিশন হচ্ছে পার্সোনাল ডিসিশন, অর্থাৎ তোমার নিজের নেওয়া কোনো ডিসিশন। সাপোজ ধরে নাও তুমি ভাবছো আমি কালকে বিরিয়ানি খেতে যাবো, আর সকাল সকাল জানা গেল যে তোমাদেরই বংশের বা জ্ঞাতি গোষ্ঠীর কেউ একজন মারা গেছে, তুমি কি আর বিরিয়ানি খেতে পারবে? তোমার তো অসহ্য লেগে গেল, তুমি কি করে বিরিয়ানি খাবে? তো পার্সোনাল ডিসিশনটা এই ক্ষেত্রে কি হলো, বিঘ্ন ঘটলো। বাট এই যে ফিক্সড ডিসিশন গুলো, এখানে কেউ মরে যাক কেউ বেঁচে থাকুক, কারোর কিছু হয়ে যাক, এই ডিসিশন গুলো 100% হবে, তাই এগুলোকে বলা হচ্ছে ফিক্সড ডিসিশন। এবং পার্সোনাল ডিসিশনকে বলা হচ্ছে নন ফিক্সড ডিসিশন। যদি এটা বুঝতে পারো তাহলে এর উপরে আমি কিছু কোশ্চেন করাই, আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। কিরকম, ধরো এখানে একটা সেন্টেন্স আমি দিয়েছি, আই উইল বাই এ নিউ কার নেক্সট ইয়ার, আমি পরের বছর একটা নতুন গাড়ি কিনবো। তার মানে কি তুমি পরের বছর কিনবে, বাট এটা কি, এটা তো তোমার পার্সোনাল ডিসিশন। এখানে কি কোনো ফিক্স আছে? যদি তুমি পরের বছর না কিনতে পারো, তুমি ধরো পরের বছর ইন্ডিয়াতেই থাকলে না, বাইরে চলে গেলে, অন্য কোথাও চলে গেলে, কিছু একটা করছো, তো এটা কি হয়েছে দাঁড়ালো, এটা তো তখন তোমার পার্সোনাল ডিসিশন এসে দাঁড়ালো। আর পার্সোনাল ডিসিশন কি, পার্সোনাল ডিসিশন সবসময়ই নন ফিক্সড। তো এটা হচ্ছে একটা পার্সোনাল ডিসিশন। তো এইটাতে এই আই উইল বাই লেখাটা যাবে না, এখানে লিখতে, না এখানের এই সেন্টেন্সটা একদম কারেক্ট আছে, আই উইল বাই, এটা একদম কারেক্ট আছে। কারণ এখানে তুমি চাইলে এটাকে প্রেজেন্ট সিম্পলে লিখতে পারবে না, এটা তোমার পার্সোনাল ডিসিশন, তাই এই সেন্টেন্সটাকে এরকমই লেখা হবে যে আই উইল বাই নিউ কার নেক্সট ইয়ার। তো পরের বছর তুমি কিনতেই পারো, কিন্তু এটাকে তুমি চাইলে প্রেজেন্ট সিম্পলে লিখতে পারবে না, কারণ এটা তোমার ফিক্সড ডিসিশন নয়। বাট এই সেন্টেন্সটাকে ভালো করে দেখো, দ্য ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ার ভিতরে যে ম্যাচটা, উইল স্টার্ট অ্যাট 8 PM। এবার তুমি টিভি চালাও বা তুমি টিভি না চালাও, তোমার দেখার ইচ্ছে হোক বা তোমার দেখার ইচ্ছে না হোক, ম্যাচ তো 8টাতেই শুরু হবে। তো এইটা হচ্ছে একটা ফিক্সড ডিসিশন, এটা হচ্ছে একটা ফিক্সড ডিসিশন। তো এই ফিক্সড ডিসিশনটাকে আমি চাইলে প্রেজেন্ট সিম্পলেও লিখতে পারি। কিরকম ভাবে লিখতে পারবো, আমি লিখতে পারবো দ্য ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া
স্টার্টস, দেখো আমি এখানে প্রেজেন্ট করে দিলাম স্টার্টস at 8 p.m. তো এই সেন্টেন্সটাও কারেক্ট আর এই সেন্টেন্সটাও কারেক্ট। তো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল। এছাড়া একটা ছোট টিপস, আমি একটু আগে বলেছি অলওয়েজ সবসময় প্রেজেন্ট সিম্পলকে ডিনোট করে, কিন্তু কখন, যদি এই অলওয়েজ কথাটা কোনো হ্যাবিটকে বোঝায় তখনই এটা না প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কিন্তু যদি এই অলওয়েজ কোনো ইরিটেশন বা বিরক্তি ভাবকে বোঝায় তখন এটা কি টেন্স হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ রাহুল ইজ অলওয়েজ ইনসাল্টিং মি, এই যে ইনসাল্টিং কথাটা এটা কি একটা বিরক্তি ভাব, এটা একটা ইরিটেশন। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু এখানে তো কোনো হ্যাবিট বোঝাচ্ছে না যে রাহুল ইজ অলওয়েজ ইনসাল্টিং মি, এটা একটা বিরক্তি ভাবকে বোঝাচ্ছে। যদি এটা কোনো হ্যাবিটকে বোঝাতো তাহলে আমরা এটাকে প্রেজেন্ট সিম্পলে লিখতাম, কিন্তু যেহেতু এটা একটা বিরক্তি ভাবকে বোঝাচ্ছে আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখবো। এই নিয়মটা শুধু অলওয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, অন্যান্য ক্ষেত্রে নয়, একটু নোট করে নেবে হ্যাঁ এই বিষয়টাকে। চলো চলে আসি নেক্সট টেন্সে। নেক্সট হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কি, আমরা জানি সাবজেক্ট ভি টু অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এবং যদি এটাকে আমরা নেগেটিভ লিখি তখন এটা কি প্রথমে ডিড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, এবং ডু ডাজ ডিড এর পরে যেহেতু ভি ওয়ান বসে তো ভি ওয়ান বসবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এবং লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন। এটা তো নর্মাল রুলস, কিন্তু পরীক্ষাতে আমরা অ্যাপ্লাই করবো কি করে, যদি কোনো সেন্টেন্সে এগো কথাটা থাকে, ভালো করে শোনো, দ্য ডে বিফোর কথাটা থাকে, ইয়েস্টারে কথাটা থাকে, অথবা লাস্ট কথাটা থাকে। এবার লাস্টের সাথে যে কোনো কিছু আসতে পারে, লাস্টের সাথে আসতে পারে লাস্ট উইক, লাস্টের সাথে আসতে পারে লাস্টের সাথে আসতে পারে মান্থ, লাস্টের সাথে আসতে পারে ইয়ার, অর্থাৎ লাস্ট কথাটার সাথে যাই থাকুক, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, যাই থাকুক, অথবা কোনো অতীতের সাল যেটা কেটে গেছে, যেমন 2024 অতীতের সাল, এটা একটা। তো এই অতীতের সালকে যদি কখনো বোঝায় বা অতীতের কোনো মাসকে বোঝায় তাহলে আমরা ওই সেন্টেন্সটিকে সব সময় পাস্ট সিম্পল টেন্সে লিখবো। কি কি, যদি কখনো এগো কথাটা থাকে, দা ডে বিফোর কথাটা থাকে, ইয়েস্টারডে থাকে, অতীতের মাস, অতীতের সাল, অথবা লাস্ট কথাটা থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটিকে পাস্ট সিম্পল টেন্সে লিখবো। যেরকম দেখো, শি বাই আ হাউস 2 years এগো, এই যে এগো কথাটা আছে, এই এগো কথাটার জন্য আমরা কি করব, এই সেন্টেন্সটিকে পাস্ট সিম্পলে নিয়ে যাব। তার মানে হবে শি বট, তারপরে এখানে দেখো ডিয়ার মমতা, থ্যাংক ইউ ফর ইউর লেটার। এবার এই মমতা মানে তোমরা আবার কিন্তু অন্য মমতা ভেবেন না। তো যাই হোক, দেখো ডিয়ার মমতা থ্যাংক ইউ ফর ইউর লেটার হুইচ আই ওয়াজ রিসিভড, হ্যাড রিসিভড, না শুধু রিসিভড, লাস্ট উইক, লাস্ট উইক। এই লাস্ট উইক কথাটা কি করছে, দেখো লাস্ট কথাটা আছে, লাস্টের সাথে উইক আছে, তো এই লাস্ট উইক কথাটা যখন থাকছে এটা কি করছে, পাস্ট সিম্পলকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে পাস্ট সিম্পল মানে কি, আই রিসিভড হবে, তাহলে এখানে লিখে দিতে হবে রিসিভড। আশা করি আমি বোঝাতে পারছি যে কি ওয়ার্ড থাকলে কোন টেন্স হয়। এই ওয়ার্ডগুলোকে তোমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, একটু মনে রাখতে হবে। শুধু যদি এই ওয়ার্ডগুলোকে একটু তুমি মনে রেখে দিতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে একদম ইজিলি সুন্দর করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি করতে পারবে। এছাড়া যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাকচুয়াল টাইম এবং ইট ইজ অপরচুন টাইম, এই কথাগুলো থাকে, যার মানে হচ্ছে এটাই সঠিক সময়, অর্থাৎ এই যে কথাগুলো বলেছে এই কথাগুলোর অ্যাকচুয়াল মানে হচ্ছে এটাই সঠিক সময়। তো এদের পর সবসময় সাবজেক্টের সাথে ভিটু ব্যবহার করা হয়,
বা টু প্লাস ভি ওয়ান ব্যবহার করা হয়, অথবা ফর সামথিং এইগুলো এসে থাকে। যেমন ইট ইজ হাই টাইম, এটাই আসল সময়, ইট ইজ হাই টাইম মানে এটাই আসল সময়। উই ড্যাশ, এই লিভ আছে, লিভের এখানে কি বসবে, দেখো সাবজেক্ট আছে, তার মানে এখানে একটা ভি টু বসবে, যেরকমটা এইখানে নিয়মে আছে। তো ভি টু মানে কি, লিভের ভি টু হচ্ছে লেফট। এখানে দেখো ইট ইজ অ্যাকচুয়াল টাইম, ইট ইজ অ্যাকচুয়াল মানে টাইম মানে কি, এটাই সঠিক সময়। ইউ স্টার্ট আ বিজনেস, স্টার্ট তো ভি ওয়ান, এখানে তো ইউ সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে ভি ওয়ান কেন আছে, এখানে হবে হচ্ছে ইউ স্টার্টেড। আশা করি বোঝাতে পেরেছি। যদি এই নিয়মটা ভালো করে বোঝা হয়ে থাকে, এইবার আমরা ফিউচার সিম্পলে আসবো, এবং ফিউচার সিম্পলের নিয়মগুলোকে বোঝা হয়ে গেলে আজকের মতো আমাদের ভিডিও এই ফিউচার সিম্পল পর্যন্ত থাকবে, এবং নেক্সট ডেটে আমরা বাদ বাকি আর যে টেন্সগুলো বাকি থাকছে সেই টেন্সগুলোকে কভার করবো। তোমরা রোজ একটু একটু করে পড়াশোনা করো, দেখবে ইজিলি খুব সুন্দরভাবে টেন্স চ্যাপ্টারটা এতটাও কঠিন নয়, বা ইংরাজি সাবজেক্টই কঠিন নয়। আমার এই চ্যানেলটাকে ফলো করতে থাকো, আমি তোমাদেরকে প্রতিটা টপিককে, কথা দিচ্ছি প্রতিটা টপিককে ডিটেলসে নোট নিয়ে আসবো, যেই নোটগুলোকে আমি আমার ক্লাসে করিয়ে থাকি, সেই নোটগুলোতে একদম ফ্রিতে তোমাদেরকে ইউটিউবে পড়াবো, প্রমিস। কিন্তু তোমাদেরকে একটু এই ভিডিওটার সাথে লেগে থাকতে হবে। যদি ভিডিওটা আমার ভালো লাগে, শেয়ার করে দিও, কমেন্ট করো যে তোমার কেমন লাগলো, কোথায় বুঝতে পেরেছো, কোথায় বুঝতে পারোনি, বা কোথাও ডাউট আছে, আমাকে সেই অনুযায়ী ইনফর্ম করবে। ওকে, থ্যাংক ইউ। দেখো এবার ফিউচার সিম্পলে কি আছে, ফিউচার সিম্পলে সর্বপ্রথম সাবজেক্ট শ্যাল বা উইল, ভি ওয়ান, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেটা আমরা এর আগে করেছি, এবং যদি এটাকে ইন্টারোগেটিভ হয় তখন এর ফরম্যাট এরকম হয়ে যায়। এটা তো সাধারণ জিনিস, যেটা আমার পুরোনো ভিডিওতে হয়ে গেছে। এইটাতে আমরা কি জানবো, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান বলে, যদি কোনো সেন্টেন্সে টুমোরো কথাটা থাকে, সুন কথাটা থাকে, নেক্সট কথাটা থাকে, ঠিক আছে, তাহলে এই তিনটে কথা যখন কোনো সেন্টেন্সে থাকবে, ওই সেন্টেন্সটা অলওয়েজ ফিউচার সিম্পলকে বোঝাবে। আর রুল নাম্বার টু কি বলে, রুল নাম্বার টু বলে, যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে, আনটিল থাকে, আনলেস থাকে, ইভেন ইফ কথাটা থাকে, সাপোজ থাকে, ইন কেস থাকে, হোয়েন থাকে, অ্যাজ সুন অ্যাজ থাকে, আফটার বিফোর, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে এই ওয়ার্ডগুলো যে ক্লজে থাকবে ওই ক্লজে ফিউচার সিম্পল ব্যবহার হবে না। ভালো করে শুনে রাখো, হবে না। যেমন ইফ ইউ উইল কাম টু মি, আই শ্যাল হেল্প ইউ, তাহলে এখানে ইফ ব্যবহার করা হয়েছে, ইউ সাবজেক্ট, এটা ভার্ব, আবার এখানে আই সাবজেক্ট, শ্যাল হেল্প তার ভার্ব। তো আমি কি বলেছি, এই ইফ কথাটা যেই ক্লজে থাকবে, অর্থাৎ এই ক্লজটাতে আমরা কি করব, কোনো রকম ফিউচার সিম্পল ব্যবহার করতে পারবো না। তার মানে এই সেন্টেন্সটা হবে, ইফ ইউ কাম টু মি আই শ্যাল হেল্প ইউ। এটা বেসিক্যালি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো কখন না, টেন্স চ্যাপ্টারটার পরেই আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। ঠিক আছে, এই কন্ডিশনাল সেন্টেন্স চ্যাপ্টারটা হচ্ছে টেন্সেরই একটা ছোট পার্ট, যেটাকে কোনো কোনো টিচার আলাদাভাবে পড়ায়, কেউ একসাথে পড়ায়, আমি একটু এটাকে আলাদা পড়াই। শুধু তোমরা এটুকু জেনে রাখো, যদি কোনো সেন্টেন্সে টুমোরো, সুন, নেক্সট এই কথাগুলো থাকে, আমরা এটাকে ফিউচার সিম্পলে লিখবো। আর যদি কোনো সেন্টেন্সে এই রুল নাম্বার টু এর এই ওয়ার্ডগুলো দেখতে পাওয়া যায়, তার মানে ওই ক্লজটিকে আমরা কখনোই ফিউচার সিম্পল টেন্সে লিখতে পারবো না। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।